মর্নিং বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি আরও একটা জায়গায়, আরও বেশ অনেক জায়গাতে আমরা আজকে যাব। এই যে পিছনে গাড়ি বুক করা হয়েছে। আমি বলে দিই আজকে কোন কোন জায়গায় যাবো, আমার নামগুলো খেয়াল নেই, কারণ যখন ডিসকাস হচ্ছিলো আমি ছিলাম না। আমি আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম বা খাওয়াচ্ছিলাম, কিছু একটা হচ্ছিলো। তো মোটামুটি আমি জানি না যে কোথায় কোথায় যাওয়া হবে, তো আপনারা সেটা দেখতেই পাবেন কোথায় কোথায় যাওয়া হবে। তো যাই হোক, কালকে জয়চণ্ডী পাহাড়ের পরে আমরা আজকে বেরোচ্ছি। আজকে হচ্ছে রবিবার দিনকা। একটা স্করপিও গাড়ি বুক করা হয়েছে। স্করপিও গাড়িটা আমরা বুক করেছি যেখানে আমরা কালকে খেয়েছিলাম, মানে যেই ছেলেটির কথা আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যুব আবাসের মানে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ আর কি যে ছেলেটি আর কি দিচ্ছে, তার ফোন নাম্বার এরাই আপনাকে দিয়ে দেবে, এবং সেই ছেলেটি গাড়িটা ঠিক করে দিয়েছে। হরে দরে মিলিয়ে আমাদের টোটাল খরচ পড়ছে 2400 মতন। একটু দাম দর করলে ওরা 100 টাকা কিন্তু কমিয়ে দেয়। প্রথমে বলেছিল 2500, তো তারপর ওটা মিলিয়ে ঝুলিয়ে হলো 2400। এবারে কোথায় কোথায় যাওয়া হচ্ছে সেটা আমার খেয়াল নেই, আমি ভুলে গেছি, সেটা তো আপনারা দেখতেই পাবেন। তো যাই হোক, এখন এই স্করপিও গাড়িটা করে আমরা বেরোবো। আমাদের সব হয়ে গেছে প্যাকিং ট্যাকিং। আর এই যুব আবাস কিন্তু যথেষ্ট ভালো রিসর্ট, এদের সবই ভালো আছে, গিজার ভালো, সমস্ত কিছু ভালো, বিছানাপত্র সব কিছু ভালো। কিন্তু যেটা এদের প্রবলেম সেটা হচ্ছে খাওয়ার কোনো আপনার ব্যবস্থা নেই। খাবার খেতে গেলে আপনারা বলবেন, আপনাদেরকে ওই ছেলেটির ফোন নাম্বার এরা দিয়ে দেবে। আর আমি যদি পারি তাহলে ওই ছেলেটির ফোন নাম্বার আমি আমার ব্লগে দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখা যাক আজকে আমরা কোথায় কোথায় যাই। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন। কালকে তো পাহাড়ে ব্লগ শেষ করেছিলাম, আজকে পাহাড় থেকে ব্লগ শুরু করছি। আমরা এখন বেরিয়ে পড়বো। এখন আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড এবং আমার ছেলের আসার বাকি, আর বাকিরা এসে গেছে। আমি, আমার মা, আমার মেয়ে, আমরা সবাই এসে গেছি। সব আমরা বসে আছি এখানে। ঠিক আছে, তাহলে গাড়ি যখন ছাড়বে তখন আমার ব্লগিং করব। এখন আর ব্লগিং করছি না। আজকে আমরা সব রেডি ফেডি হয়ে গেছে। ওই কালী মন্দিরটাতে যাওয়ার ইচ্ছে ছিল, সেটা আর হলো না। কালকেই যা ঘুরেছি, আজকে আর হয়নি যাওয়া। ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে গেছে। ঠান্ডা এখানে মানে এনজয় করার মতন ঠান্ডা আছে, হাড় কাঁপানি কোনো ঠান্ডা নেই, কিন্তু ভালো লাগছে। এই ঠান্ডাটা খুব ভালো লাগে, এটুকু বলতে পারি। নমস্কার বন্ধুরা, ফিরে আসছে আরও একটা ব্লগে। তবে শুরুতেই বলে আমার গলার অবস্থা খুব খারাপ। আমি জানি না আপনাদের এই ভয়েস ওভারটা শুনতে কেমন লাগবে। তো যাই হোক, আশা করছি খুব একটা ভালো লাগবে না, কারণ গলা একেবারে বসে গেছে। তো ঠিক আছে, এবার ফিরে আসছি ব্লগে। অর্থাৎ যেদিনকে আমরা জয়চণ্ডী পাহাড়ে ছিলাম, এবং সেই জয়চণ্ডী পাহাড় থেকে এবারে আমরা যাচ্ছি গড়পঞ্চকোটে। গড়পঞ্চকোট সম্পর্কে একটু ইনফরমেশন দিয়ে রাখাটা খুব দরকার। প্রথমেই বলি, আপনারা যারা আদ্রা থেকে ডাইরেক্ট গড়পঞ্চকোটে যেতে চান, তো তাদের ক্ষেত্রে বলি, আদ্রা থেকে গড়পঞ্চকোটের দূরত্ব হচ্ছে 36 কিলোমিটার, যেটা আপনার 40 থেকে 45 মিনিট সময় লাগবে। এবং গড়পঞ্চকোটে থাকারও জায়গা রয়েছে, সরকারি এবং বেসরকারি রিসর্ট রয়েছে। তো সেটা কোনটা ভালো কোনটা খারাপ সেটার আমি ডিসকাশনে যাব না, তার কারণ আমরা গড়পঞ্চকোটে ছিলাম না। আমরা যেহেতু জয়চণ্ডী পাহাড়ে ছিলাম, তো জয়চণ্ডী পাহাড়ে যুব আবাস রিসর্ট সম্পর্কে যা যা ইনফরমেশন দেওয়ার আমি দিয়ে ফেলেছি। এইবারে বলি, যে গাড়িটা আমরা বুক করেছিলাম সেটা আমাদের কাছ থেকে নিয়েছিল 2400। এইবারে যদি আপনি গড়পঞ্চকোট তারপরে ঘুরে তার সঙ্গে যদি আপনি মাইথনও করতে চান, তাহলে কিন্তু সেই টাকাটা বাড়বে। এবং অর্থাৎ মাইথনের যে দূরত্বটা সেইটার কিন্তু আলাদা করে টাকা ড্রাইভার নেবে, এটা আমি আপনাদেরকে বলে রাখলাম। তো যাই হোক, এবার একটুখানি গড়পঞ্চকোটে যাওয়ার রোডটা একটুখানি বলে দিই। জয়চণ্ডী পাহাড় থেকে বেরিয়েই বেশ অনেকখানি অংশ আমরা ফাঁকা পেয়েছি, তারপরে লোকালিটি পেয়েছি। এরপরে একেবারে রঘুনাথপুরের যে রোডটা আছে, মানে বিশাল বড় ভালো খুবই সুন্দর রাস্তা, সেই রঘুনাথপুরের রোড ধরে আমরা ধীরে ধীরে প্রবেশ করেছি গড়পঞ্চকোটের মধ্যে। গড়পঞ্চকোট হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পাঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি ধ্বংসপ্রাপ্ত দুর্গ। এর নামকরণেই পঞ্চকোট পাহাড়ের নামকরণ করা হয়েছে। পঞ্চকোট ধ্বংসাবশেষ আসলে আর কিছুই নয়, মারাঠা আক্রমণের একটা অতীত সাক্ষী, যা কিনা নীরব হয়ে দাঁড়িয়ে আছে এবং যুগ যুগান্তর ধরে সেই মারাঠা আক্রমণেরই সাক্ষ্য বহন করে চলেছে। আচ্ছা, আমরা এই মুহূর্তে আছি গড়পঞ্চকোটে। আমি ওই
প্রথম দিকে বলেছিলাম না আমি ভুলে যাচ্ছি কোথায় যাচ্ছি, ওটা নামটা একটু খটোমটো। তো এই মুহূর্তে গড়পঞ্চকোটে আছি। এখান দিয়ে আসতে গেলে আপনাকে রঘুনাথপুরের যে হাইওয়েটা আছে ওটা ধরে আপনাকে আসতে হবে, মানে একদম খুব ভালো। হ্যাঁ, পুরো পিছনটা পাহাড়, এই জায়গাটা ওটাই পাহাড়। আর রাস্তা ভীষণ ভালো, রাস্তা ভালো, এখানকার পরিবেশ ভালো, অফ সিজনেও ভালোই টুরিস্ট আছে। চল, যাই হোক গড়পঞ্চকোট এর ঐতিহাসিক কী গুরুত্ব আছে এই মুহূর্তে আমি জানি না, তবে যাই হোক আমরা এখন গড়পঞ্চকোটেই আছি। আমি আপনাদের বরঞ্চ একটুখানি চারিদিকটা দেখিয়ে দিই। এই হচ্ছে, আর ওই দূরে ওইখানে হচ্ছে পাহাড়, এই হচ্ছে পুরো পরিবেশ। আপাতত আমরা এখন এই সামনের এই যে মন্দিরটা আছে, আমরা এই মন্দিরে যাব। তাহলে চলুন আমরা যাই মন্দিরে। চলো অন্টে। সবাই মিলে বুঝলে ভালো হবে। এটা কি ফুল গাছ, বেশ সুন্দর তো গাছটা। এটা আমাদের আছে না, এইটা নেই, এটা অদ্ভুত টাইপের দেখতে, রক্তকরবীর পাতাগুলোর মতন, কিন্তু সাদা ফুল। আমার মনে হচ্ছে রক্তকরবীর সাদা কিছু একটা, সাদা হবে। কৃষ্ণের মন্দির, আচ্ছা চল 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 ঢোক, চলো। হবে তো, এটা অনেক পুরনো না এগুলো। এটা কি এখানে, একটা কোন গুপ্ত সিঁড়ি হয়েছিল। হ্যাঁ তাই তো মনে হচ্ছে, তো গুপ্ত সিঁড়ি, গুপ্ত সিঁড়ি। ঠিক ঠিক ঠিক, এটা দিয়ে উপরে ওঠা যায়। এখন আমার তালা দেওয়া আছে, ঠিক আছে। গুপ্ত সিঁড়ি এটা। এই যে রাধা কৃষ্ণ। এই ভিডিওটা তুমি সরাসরি ঋষিকাওয়া পাঠাবে তো? নিশ্চয়ই। গুপ্ত সিঁড়ি এই এই মন্দিরের ভেতরটা না ভীষণ রকমভাবে ঠান্ডা। খুব সুন্দর কিন্তু, দেখো হ্যাঁ কি ঠান্ডা ভেতরটা। মাটির পরেই জিনিসটা ইয়ে লাগে, ঠান্ডা। ঠান্ডা আছে, ঠান্ডা লাগছে খুব। বেরিয়ে যা তাহলে, ঠান্ডা লাগতো। ঘুরে নে, ঘুরে নিয়ে বেরিয়ে যা। আসো না, মন্দিরের ভেতরটা খুব ঠান্ডা, বাইরেটা গরম। বাবা, এখানে না রোদ উঠলে খুব গরম, যখন ওই সকালের দিকে ঠান্ডা লাগছে। এই রোদে আপনার সোয়েটার পরতে লাগছেও না, কিন্তু মন্দিরের ভেতরটা ভীষণ গরম, মানে সরি মন্দিরের ভেতরটা ভীষণ ঠান্ডা। আর এই হচ্ছে পুরো মন্দিরটা, পুরোনো মাটি পুড়িয়ে এই মন্দিরটা মানে সম্ভবত করা, কারণ ভেতরটা খুব ঠান্ডা, খুব ঠান্ডা। মন্দির আর মন্দিরের পিছনে পাহাড়, এত অপূর্ব লাগছে না। ডাইরেক্টলি তুমি যখন বাড়িতে যাবে, বাইরে আচ্ছা ঠিক আছে, ডাইরেক্টলি ওখানে ছবিতে পাঠিয়ে দেবে। চাম্পাহাটি না বহু বছর আগে, বহু বছর বলবো না, আমি যখন জন্মাই, ধরে নিন আমার এখন বয়স 36, ধরুন 36 বছর আগে না এইরকম ছিল, সেটাই ভালো ছিল। ওই দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, পুরো
পুরো জায়গাটা সবুজে সবুজ, কি যে ভালো লাগছে না। পাখির আওয়াজ, খুব সুন্দর পাখির আওয়াজ। চাম্পাহাটে ওই 36 বছর আগে ওরকম ছিল, আমি যখন জন্মেছিলাম তখনই ভালো ছিল, জানেন তো। সেটাই ভালো ছিল। এখন এই বেশি বাড়িঘর হয়ে গিয়ে গ্রাম্য পরিবেশটা না, এটা বাড়িতে হচ্ছে এরকম। এটা মন্দিরই হয়তো বা ছিল, কিন্তু এটা রক্ষণাবেক্ষণের অভাবের জন্য এরকম হয়ে গেছে। ওই গাছে তো বেশি আছে। চল চল চল, রোদ ভীষণ বাবা। এটা হচ্ছে পঞ্চকোট পাহাড়, পঞ্চকোট পাহাড়ের কোলে গড় পঞ্চকোট। এটা গড় পঞ্চকোট, হ্যাঁ। এটা হচ্ছে বলছে শিখর রাজবংশের রাজধানী। হ্যাঁ, আর আমরা যেটা কাশীপুর আছে না, কাশীপুর রাজবাড়ি, ওরে আর কি ওরই অংশ নাকি? অংশ না, আগে এখানে ছিল। ও রাজবাড়িটাকে এখানে ছিল? এখানে ছিল, এখান থেকে। আচ্ছা। আর সামনে যে মন্দিরটা, হ্যাঁ, পঞ্চরত্ন মন্দির। এটা পঞ্চরত্ন মন্দির? ও, ওটা পঞ্চরত্ন মন্দির, রাস মন্দির। আচ্ছা, তাহলে এটা এটা হচ্ছে পঞ্চকোট পাহাড়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেখো ভালো করে। যাক, ইনফরমেশন দেওয়া গেল আপনাদের। ও কোট, পঞ্চকোট পাহাড়, পঞ্চকোট পাহাড় মনে রাখাটাই চাপ। আমি ওই জন্যই শুরুতে বলেছিলাম, যেমন গড় মানে তো দুর্গ। হ্যাঁ, আগে দুর্গের মতন ছিল, ভেঙে ঠেঙে একাকার হয়ে গেছে। এটা কি দুর্গ ছিল? মা বলছে এটা মন্দির, বলেছিল মন্দির লাগছে না। এটা না, ওইটা ওটা পঞ্চরত্ন মানে রাস মন্দির অ্যাকচুয়ালি। মন্দির ওখানে ইয়ে দেখলে না, রাধাকৃষ্ণ মন্দির, মন্দির বলছি না, এইটার কথা। এটা রাজবাড়ির কিছু অংশ হবে, মনে হয়েছিল মন্দির, মনে হয়েছে মন্দির। আমি বলছি এটা মন্দির লাগছে না, রাজবাড়ি লাগছে। ছেলে বেটা বউ যেখানে থাকবে সেখানে এই হয়ে গেছে পরিস্থিতি। এবার ওইটা কি প্রুফ দিয়ে দিছি, তালা লাগাই চলে যাচ্ছি। তালার তো কিছুদিন পর তো নষ্ট হবে কি, তালা চাবি কি দাম আছে? এই যে আমরা উঠে গেছি, যা এ, তাহলে আমি উঠবো? আমি তো ভেবেছি ওঠার জায়গা নেই। বাবা গু বাবু, ব্লগিং করতে গেলে কত কি করতে হয়। এই আমাকে কেউ তোল রে। কি বাজে তোরা, খুব বাজে। তখন দেওয়ার কত মোটা। হ্যাঁ, কি ঠান্ডা এই জায়গাটাতেই, কি ঠান্ডা লাগছে। আরে ওটাতে গেলাম, কি ঠান্ডা ঠান্ডা লাগছে। আচ্ছা, ওইটা হচ্ছে রাস মন্দির, তাই তো? আর একটা কঙ্কালী মাতার মন্দির আছে ওইদিকে, হুম, ওটা গিয়ে দেখবো আমরা। এইদিকে আমি রবীন্দ্রনাথের ওই লাইনটা, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ঘাসের শিশির উপর একটি শিশির বৃন্দ। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে যেখানে দাঁড়িয়ে আছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি কাশীপুর রাজবাড়ি, যেটা ভেঙে গেছে। কারণ রাজবাড়ির পুরো রাজ পরিবারটা আদ্রা যেখানে, সেখানে শিফট করে গেছিলো। তবে আদ্রাতে যে রাজবাড়িটা আছে, মানে সেখানে গিয়ে কোনো লাভ নেই, কারণ ওই রাজবাড়ির কিছুটা অংশ ব্যাংক হয়েছে, কিছুটা হাসপাতাল হয়েছে, মানে এরকম হয়ে আছে আর কি। তো ওই জায়গাটাতে আপনাদেরকে আমি নিয়ে যেতে পারছি না। তবে আমি আরও একবার বলবো, নিজের রাজ্যকে জানুন, নিজের ওয়েস্ট বেঙ্গলকে জানুন। যথেষ্ট সুন্দর আমাদের বাংলা, এবং এখানে যথেষ্ট ভালো অনেক দেখার আছে, জানার আছে। কিন্তু দুর্ভাগ্য একটাই, আর কি জানেন তো, আমাদের সরকার এই জিনিসগুলোকে রক্ষা করার কোনো দায়িত্ব নেয় না। যদি নিত, তাহলে এই রাজবাড়িটাও কিন্তু আমরা আগের মতনই পেতাম, আরও ভালোভাবে পেতাম। এইটাই হচ্ছে গণ্ডগোল। এখনও যেটুখানি আছে সেটুখানি কিন্তু কম নয়। আমি নিজেই কাশীপুর রাজবাড়িতে দাঁড়িয়ে আজকে আমার ব্লগটা করছি। এই যে, ঠিক আছে, এখন এই জায়গাটা দেখা হয়ে গেল। বাবা, খুব সুন্দর। এইবারে আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ঘাসের শিশির উপর একটি শিশির। যাই হোক, এই কবিতাটা আমার হাজব্যান্ড এই জন্যেই বললেন
তার কারণ হচ্ছে সত্যিই তো আমরা তো নিজেদের রাজ্যটাকে জানার চেষ্টা করি না। সেটা না জেনেই আমরা সবসময় বিদেশের দিকে পাড়ি দিই। মনে করি যে বিদেশেই সবকিছু রয়েছে, আমার রাজ্যে কিছু নেই। বা অন্য রাজ্যেই সবকিছু রয়েছে, আমার রাজ্যে কিছু নেই। এই মানসিকতাটা এবার তো ত্যাগ করুন। এটা ভুল মানসিকতা। যে রাজ্যে থাকেন, যে রাজ্যে রয়েছেন সেটাকে জানার চেষ্টা করুন। দেখবেন অনেক কিছু জানতে পারবেন। আমাদের বাংলা, আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু অনেক সুন্দর একটি রাজ্য। তো যাই হোক বন্ধুরা, কাশীপুর রাজবাড়ির যে ধ্বংসাবশেষ আমি দেখালাম, সেটা তো আছেই, প্লাস এটা কিন্তু আরো একটা ধ্বংসাবশেষ। এবং এটা অবস্থিত হচ্ছে ওই মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তার একেবারে অপোজিটে। এবং এই ধ্বংসাবশেষটা দেখে আমার যেটা মনে হলো যে এই কাশীপুর রাজবাড়ি কিন্তু বিশাল বড় একটা এরিয়া জুড়ে অবস্থিত। এবং আমি যতদূর শুনেছি এই কাশীপুর রাজবাড়ি আদ্রাতে যখন চলে গিয়েছিল, সেখানেও কিন্তু এদের বংশের মানুষ রয়েছেন। তবে তার সঙ্গে দেখা করাটা এই সময় মানে এই মুহূর্তে সম্ভব নয়, এবং তিনি বোধহয় দেখা করেনও না। আর ওই রাজবাড়িটা দেখতে যাওয়াটা মানে দেখতে গিয়েও লাভ নেই, তার কারণ ওটা ব্যাংক অথবা কোনো হাসপাতাল এরকম হয়ে গেছে আর কি। তো আমার একটাই যেটা মনে খুব দুঃখ হলো বা খেদও বলতে পারেন, যে কেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই জিনিসগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন না। যেটুকু রয়েছে এইটুকু কেউ যদি যত্নআত্তি করে রাখা যায়, তাহলে কিন্তু এটা বহু বছর আরো থাকবে এবং পশ্চিমবঙ্গের টুরিস্ট আরো বাড়বে। কাশীপুর রাজবাড়িতে অনেক কিছু রয়েছে বন্ধুরা, অনেক কিছু এখান থেকে জানারও রয়েছে, বোঝারও রয়েছে। পরিবেশ প্রকৃতি খুবই ভালো, সেটা নিয়ে কোনো ডাউট নেই। আর পঞ্চকোট পাহাড়টা তো অতুলনীয় সুন্দর, যেটাকে এখান থেকে দেখা যাচ্ছে। আর এই টুকরো টুকরো করে থাকা কাশীপুর রাজবাড়ির অংশগুলোকে দেখে না মনটা একটু ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। আমি শুধু ভাবছি এত ভালো একটা রাজবাড়ি, যা কিনা এখনো অবধি মাথা তুলে দাঁড়িয়ে আছে, সেই জিনিসটাকে রক্ষা করার জন্য কেন কেউ নেই। আমার হাতে যদি ক্ষমতা আসতো, আমি সত্যি আগে ওয়েস্ট বেঙ্গলের কোথায় কি হিস্টোরিক্যাল প্লেস আছে সেগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতাম এবং সেই কাজটাকে পোক্তভাবে করতাম। কিন্তু কি আর করা যাবে, কিছুই করার নেই। এখন হেঁটে হেঁটে ওই কাশীপুর রাজবাড়ির ধ্বংসাবশেষটাই দেখছি এবং সেটাই পর্যবেক্ষণ করছি। আমার তো ভীষণভাবে ভালো লেগেছে। আপনারা আসুন। তবে আমি আরো একবার বলে দিচ্ছি, পঞ্চকোটেও কিন্তু থাকা যায়, সেখানেও কিন্তু সরকারি বেসরকারি আবাস রয়েছে। আপনারা চাইলে পঞ্চকোটেও থাকতে পারেন, আপনারা চাইলে জয়চণ্ডী পাহাড়েও থাকতে পারেন। আরো একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, যেহেতু আমরা জয়চণ্ডী পাহাড়ে ছিলাম, জয়চণ্ডী পাহাড় থেকে গড় পঞ্চকোটের দূরত্ব 16.6 কিলোমিটার। পাঞ্চেত ড্যামের যে নদীটা সেটা কিন্তু শান্ত নদী এবং সেই নদীর জল ব্যান্ডেলে সরবরাহ হয়। আমি ব্লগে একটা কথা আপনাদেরকে বলেছি, আপনারা সেটা শুনতেই পাবেন, যে প্রথম দিকে আমি বলছি যে কলকাতাতেও এই জল যায়, কিন্তু না, সেটা সম্পূর্ণ ভুল ইনফরমেশন। ওটা ব্যান্ডেল অব্দি যায়। এই নদী যতটা আপনারা শান্ত দেখছেন শীতকালে, ততটাই কিন্তু দুরন্ত হয়ে ওঠে বর্ষাকালে। যতদূর অব্দি এই নদীতে চোখ যাচ্ছে কুয়াশায় একেবারে ঢাকা। তবে এই মুহূর্তে সাংঘাতিক রোদ এবং এইখানে কিন্তু পিকনিক স্পটও আছে। তবে একটা কথা আমি বলে রাখি, পিকনিক স্পটে যেতে গেলে আপনাদের 100খানা সিঁড়ি নামতে হবে এবং ওই পিকনিক স্পটটাতে পিকনিক করতে গেলে অনেক হ্যাপা আছে। সেটা হচ্ছে জিনিসপত্র আনা বা সেরকম সরঞ্জাম আনাটা কিন্তু একটু কঠিন, কারণ যেহেতু কলকাতা থেকে দূরত্বটা একটু বেশি। গড় পঞ্চকোট, তারপরে জয়চণ্ডী পাহাড়, এগুলো যদি আপনারা ঘুরতে চান, তাহলে শুক্রবারের যে রাতের ট্রেনটা হয় 11:30টার সময়, অর্থাৎ হাওড়া বোকারো যে ট্রেনটা, সেটা করে আপনারা অনায়াসে আসতে পারেন এবং 3 দিনের বা 2 দিনের ট্যুর অনায়াসে আপনারা করতে পারেন। এই মুহূর্তে আমরা আছি পাঞ্চেত ড্যামে। নামগুলো মনে থাকে না, পাঞ্চেত ড্যাম। এই যে শান্ত নদী একেবারে। আমি এতক্ষণ এটাই ব্লগিং করছিলাম। শান্ত নদী, এখানে সব জায়গাতে জল সরবরাহ হয়, সম্ভবত কলকাতাতেও জল সরবরাহ হয় হয়তো, আমি কিন্তু হয়তো বললাম। আর নদীখানা শান্ত হয়ে গেছে, বর্ষাকালে অশান্ত হয়ে যায়, বর্ষাকালে দুরন্ত হয়ে যায়। ভাল লাগছে এই রোদটা ভীষণ। এই যে আমি এদিকে এরকম একটা পজিশনে বসে আছি, এই যে সব নেমেছে, আমার মা, আমার শাশুড়ি মা,
আমার হাজবেন্ড। আমার মেয়ে কোথায় গেল? হ্যাঁ, তবে যখনই এখানে ঘুরতে আসবেন ডিসেম্বর অথবা নভেম্বরের শেষের দিকে, তা না হলে এখানে ঘুরতে পারবেন না, কারণ অলরেডি এখন 12টা বাজছে আর বেশ যথেষ্ট রোদের তেজ আছে। এখন আর ঠান্ডা বলে কিছু মনে হচ্ছে না। এখানে পিকনিক স্পটও আছে ওই সাইডটাতে, পিকনিক স্পট আছে, আপনারা চাইলে পিকনিকও করতে পারেন যারা আসতে চান। মানে ভালো করে আগে জেনে নেবেন কীভাবে কী করবেন, কারণ আমরা তো আর পিকনিক করছি না, জন্য এই ইনফরমেশানটা আমি আপনাদেরকে দিতেও পারছি না। তবে জায়গাটা খুবই সুন্দর, ভালো, একটুখানি বলতে পারি। আর ভাই এত রোদে বসে থাকলে আমারই মাথা ব্যথা শুরু হয়ে যাবে। ভালো লাগছে, নৌকার পর নৌকারি দাঁড়িয়ে আছে। এই যে হ্যাঁ, ও আমি একটা ভুল ইনফরমেশান দিয়েছি। আমি আগে বলেছিলাম যে আমি হয়তো কলকাতাতে, এখান থেকে কলকাতাতে জল যায় না, ওটা আমার একটু কনফিউজ ছিল। তো আমি জিজ্ঞাসা করলাম, তো ভদ্রলোক বললেন, মানে যিনি আমাদের নিয়ে এসছেন, উনি বললেন যে এখান থেকে জল ব্যান্ডেল অবধি যায়, কলকাতাতে যায় না। এটা আমার জানা ছিল না, ওই জন্য আমি বলেছিলাম যে হয়তো কলকাতায় যায়। তো সঠিক ইনফরমেশান হচ্ছে এই যে নদীটার জলটা ব্যান্ডেল অবধি যায়। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার দেখি আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায়। পাঞ্চেত ড্যাম। পাঞ্চেত ড্যাম বর্ষাকালে উত্তাল হয়ে যায় নদী, এখন ঠান্ডা হয়ে গেছে, শীতে ঠান্ডা, চারিদিকে কুয়াশা, দূরে কুয়াশাই কুয়াশা। আমরা যাচ্ছি আসল জায়গাতে, মানে যেখানে ড্যাম্পটা হচ্ছে, তাই তো? আমার ড্যাম্পের দিকে যাচ্ছি তো, আমরা এবার যাচ্ছি ড্যাম্পের দিকে। আমরা এখন নেমে গেছি, প্রায় 100খানা সিঁড়ি আছে আমার পিছনে। এই যে আমরা এখন নেমে গেছি, এবার ড্যাম্পের কাছে যাচ্ছি। এই যে এটাই রাস্তা থেকে দেখা যাচ্ছিল এবং এটাই পিকনিক স্পট, এটুকু বলতে পারি। এই যে কেমন লাগছে এখানে এসে হাই তুলে? ভালোই লাগছে, আর কি সুন্দর জায়গা। আচ্ছা, খোলা মেলা, আচ্ছা, পিকনিক করলে ভালো লাগবে। কিন্তু পিকনিকের সরঞ্জাম আনাটা খুবই কষ্টকর, সেটা আনা সম্ভব না, তাই সেই আশা ত্যাগ করাই ভালো। নেক্সট ওই দেখো ওখানে লেখা আছে আই লাভ পাঞ্চেত। ওখানে একটা ফুচকা স্টল আছে, আমি কি খেয়ে একবার টেস্ট করে আসবো? অবশ্যই। আমার সঙ্গে তো কাউকে দরকার। তোমার সঙ্গে তোমার ফোন আছে, দর্শক বন্ধুরা আছে, ঘন্টা আছে। এই তোমরা কেউ ফুচকা টেস্ট করবে? মা খাবে ফুচকা, এখানকার ফুচকা আমি একটু খেয়ে টেস্ট করব। হ্যাঁ দেখি একবার খেয়ে কেমন। হ্যাঁ ওই রকমই খাবো। চলুন একটুখানি এখানকার ফুচকা টেস্ট করি কেমন খেতে। আমার মেয়ে দোলনা চড়ছে, ভেরি গুড মনটাই। কত করে ফুচকা? 10 টাকারই দাও। अरे लोग बोल रहे हैं कि चीज क्या? अरे जिसको नहीं खाना है चलो बैन रहा आप চলো, খেতে ভালো ছিল। আমার মা 10 টাকার খেয়েছে, আমি 20 টাকার খেয়েছি। 10 টাকার এখানে 5 টাকা, এটা ইচ্ছা করে বাড়িয়ে রেখেছে। অন্য সময় 10 টাকা 10 টাকা চাই না, 10 টাকার 5টা। আমি খেয়েছি 20 টাকার, মা খেয়েছে 10 টাকার। এই টোটাল জায়গাটা পিকনিক স্পট, বোঝাই যায়। এই যে
তবে লোকাল লোকেদের জন্য পিকনিক ঠিক আছে, কিন্তু দূর থেকে বেকার করতে আসে, ও বহুত ঝামেলা। আমি এখন একটুখানি গাছতলায় গিয়ে বসবো, ওই যে গাছতলা ওইখানে। ফুচকাটাকে খুব ভালো লাগছে, বেশ ঝাল ঝাল টকটক করেছে, ভালো করেছে। এবারে আমার ড্যামের দিকে যাচ্ছি। পরিবেশখানা বেশ ভালো হয়েছে। এর পিছনে আমার মা আর আমার ড্যাম্পের একটা আওয়াজ আশা করে আপনারা শুনতে পাচ্ছেন। ও এখান থেকে দেখতে হবে। হুম হুম, ড্যামটা দেখে মনে হচ্ছে যেন আগে কোথাও দেখেছি। ও বাও, মোবাইল নিয়ে খুবই সাবধান। না না, এই জায়গাটা বন্ধ আছে, এখানে ওঠা যায়। এই যে, এই জলটাকে শোধন করে পাঠায় নাকি? না না, জলটা আটকে রেখেছে। হ্যাঁ, ওই জলটা বিভিন্ন কাজে ব্যবহার করবে, জলটা জমিয়ে রেখেছে এখানটায় না, ওই সাইড থেকে যে পুরো বিশাল জলাশয়, হ্যাঁ সেটা জল আটকানোর জন্য বিভিন্ন রকম হয়। ওই দেখুন, দেখছেন না, ওই যে রাস্তাটা করেছে পুরো ইয়ে দিয়ে, ওখানটা মাটি দিয়ে দেওয়া আছে না, ওইদিকে যে গাড়ি আসছে, নদীটা তো এইটুকুনি, হ্যাঁ, কিন্তু ওই যে গাড়ি আসছে ওই দিকটা যে এত উঁচু করেছে ওই জলটা আটকানোর জন্য। এই এই হচ্ছে ড্যাম। তো বর্ষাকালে ওই ইয়ে করে দেবে, জল ছেড়ে দেবে, একটু ভালো হলে জল ছেড়ে দেবে। এবার তো মনে হয় ছেড়ে দিয়েছিল তো, পঞ্চায়েত ড্যাম থেকে তো জল, হ্যাঁ পঞ্চায়েত ড্যাম থেকে তো জল ছেড়েছিল। এবারে প্রচুর বৃষ্টি হয়েছিল। যাই হোক, দেখা হলো আমাদের, আমি আবার নামটা ভুলে গেছি, পঞ্চায়েত সম্ভবত, আমার মনে থাকে না কি রে। আমাদের ড্যাম দেখা হলো। এইবারে খবর মানে অতিরিক্ত বর্ষাতে কিন্তু এই ড্যাম থেকে জল ছেড়েছিল। এক সেকেন্ড, ইনফরমেশন দিয়ে দিই। এই যে এতটা উঁচু করে যে করা হয়েছে না, জলটাকে আটকানোর জন্যই কিন্তু করা হয়েছে। মানে রাস্তাটা, এই রাস্তাটা ওপর দিয়ে আমরা এলাম গাড়ি করে, আপনারা এলে দেখতে পাবেন যে বেশ উঁচু, মানে এর থেকে, নদীটার থেকে বেশ উঁচু। হ্যাঁ, খুব সুন্দর। তো যাতে করে জলটা আটকানো যায় সেজন্যই করা হয়েছে। এখান থেকে কিছুটা জল, কিসের জল, এই যে, আমিও ভাবছি বাহ, মা দিও না, কোনখানটায় জল ছিল আমি জানি না, যাচ্ছে কোথায় জলটা। এই এটা কিসের জল বেরোচ্ছে এখান থেকে? আমাদের কোনটা পাইপ লিক হয়ে গেছে বা কিছু হয়েছে, এখান থেকে জল বেরোচ্ছে। বলতে পারবো না। এই দেখো, এখানে জল বেরোচ্ছে। গ্রাউন্ড ওয়াটার লাগছে, ভেতর থেকে প্রেশার উঠেছে। হ্যাঁ, এটা গ্রাউন্ড ওয়াটার। আচ্ছা, ড্যাম সম্পর্কে আর কিছু ইনফরমেশন? ড্যাম সম্পর্কে আর কি ইনফরমেশন হবে, এখানে অ্যাকচুয়ালি ড্যামগুলো করা হয় জলটাকে, নদীর জলটাকে আটকে রেখে বিভিন্ন কাজে লাগানোর জন্য। কৃষি কাজে হতে পারে, তারপর বাঁধ থেকে জল ছেড়ে বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। তুমি বলতে থাকো। তারপরে সেই বিদ্যুৎ থেকে বিভিন্ন জায়গায় কারেন্ট সাপ্লাই হতে পারে। আর একটা জিনিস আমি দেখেছি, শুধু এখান থেকে বিদ্যুৎ, জলবিদ্যুৎও নয়, সৌর বিদ্যুতেরও যেন একটা ব্যবস্থা আছে। ওই সাইডে বিশাল জায়গা জুড়ে সোলার সেল ছিল। হ্যাঁ, সোলার সেল ছিল। তো সেই সোলার বিদ্যুৎ এখানে তৈরি করার নতুন প্রচেষ্টা শুরু হয়েছে দেখছি।
সোলার বিদ্যুৎ হলে কিন্তু সত্যি খুব ভালো হয়, খুব ভালো হয়। যাই হোক, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এবারে খিদে পেয়ে গেছে, আর ভালো লাগছে না। তুই চান কর। কিসের জল, কিসের জল? যাই হোক, আপনারা আসুন, ঘুরুন, ভালো জায়গা, ওয়েদার ভালো, পরিবেশ ভালো, চারিদিকে গাছ। তবে যখনই আসবেন শীতকালে আসবেন, গরমকালে ভাববেনও না, একদম অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে সাংঘাতিক গরম থাকে, মানে 45 ডিগ্রিরও বেশি গরম থাকে। কিন্তু আমি জিজ্ঞাসা করছিলাম কালকে আমরা যেখানে খেয়েছি। এবারে বেরিয়ে যাবো তো। আমরা এখন আছি বরন্তিতে। বরন্তিতে মেনলি সানরাইজ, সরি সানসেট, সানসেটটা দেখতে খুব ভালো লাগে, সেই জন্য এখানে আসে। সামনে ঝিল আছে, পাহাড় আছে, পাহাড়, এটা হচ্ছে পাহাড়, এই হচ্ছে ঝিল, আর ওই হচ্ছে সূর্য। এখানে ঝিলটা খুব সুন্দর লাগে দেখতে, সেই জন্যই এখানে সবাই আসে মেনলি। এই হচ্ছে টোটাল। দেখে আমরা এবারে ব্যাক করব, আর কিছু দেখার নেই, আর কিছু দেখার নেই তো, আর কিছু দেখার নেই। এটা দেখে আমরা ব্যাক করবো। পাহাড়টা খুব সুন্দর, এরকমভাবে খুব সুন্দর এসছে। আজকে ব্লগও বরন্তিতেই শেষ হবে, হোটেলের জন্য আর কোনো ব্লগ রাখছি না। ও, রাতের ডিনারটা বলেছি না আপনাদের দেখাবো, ঠিক আছে, ওটা দেখিয়ে না হয় শেষ করব। আপনাদের আর একটা কথা বলে রাখি, আপনারা যারা ছোট ট্যুর করতে ভালোবাসেন তাদেরকে আমি বলবো, আপনারা শুক্রবার রাতের ট্রেনে বেরিয়ে যাবেন, অর্থাৎ হাওড়া থেকে যে ট্রেনটা 11:30টার সময় ছাড়ে। আপনারা শনিবারের মধ্যে পৌঁছে গিয়ে সব কটা জায়গা কিন্তু ক্যাপচার করতে পারবেন। আমাদের হলো শেষ, এবারে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। কালকে ট্রেনে করে সোজা ভোজডি নামবো। সানসেটটা খুব একটা ভালো এনজয় করতে পারলাম না, তার কারণ হচ্ছে কুয়াশায় ঢেকে যাচ্ছে। আর এখানকার যে ওয়েদারটা না, এটা হচ্ছে যে রোদের মানে দুপুরবেলার দিক করে ভালোই গরম। হ্যাঁ, এবার যখনই মানে সানসেটের টাইমটা আসছে না, মানে বেশ ঠান্ডা লাগছে। যে সব সোয়েটারটা পরে নিয়েছে অলরেডি। আমরা আপাতত সন্ধ্যের জন্য এই যে পকোড়া আর মুড়ি নিলাম। পকোড়া হচ্ছে আপনার 1 প্লেট 20 টাকা, মুড়িটা মনে হয় 20 টাকা নিয়েছে। এখানে দুধ চা, রচা, চিনি ছাড়া, চিনি দেওয়া সব রকম পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর এটাই আমরা মুড়ি খাবো। আজকে হোটেলে গিয়েও হবে, মানে রিসর্টে গিয়েও মোটামুটি ব্লগিংটা করব। আর ওই করে নিয়ে কালকে আমাদের খুব সকাল সকালে বেরোতে হবে, ওই 6:30 7টার মধ্যে বেরোতে হবে। আর কারণ ভোজরি যাওয়ার ট্রেন হচ্ছে 8:30, দেখা যায় 8:30 অথবা 9:30 এরকম বেরোবো। 8:30টা হবে না, ঘুম থেকে উঠতেই বেজে যাচ্ছে 8টা, ওই 9:30 ট্রেনটাই হবে। ভোজরি আপনার আদ্রা থেকে ভোজরি হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে। যে কোনো লোকাল ট্রেন আপনারা পেয়ে যাবেন, ট্রেনের টিকিট বুক করার কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। তো যাই হোক, এবারে গাড়ি ছাড়বে, গাড়িতে উঠবো। আমরা যে রিসর্টটাতে আছি না, প্রচুর রুম, কিন্তু আমরা আছি শুধুমাত্র আমরাই আছি, আর বোধহয় একটা ফ্যামিলি এখন ঢুকলো। আর পিছনটা হচ্ছে অনেকটা এই ধরন, এইরকমভাবে দেখালেই ভালো হবে। এই যে পুরো ভুতুরে ভুতুরে একটা ফিল দিচ্ছে আমাদের। চল এবার চলুন আপনাদেরকে একটা জায়গা দেখাই। এখন লাইটটা জ্বলেছে, এখন আগে তো বন্ধই ছিল। আর এই যে সোজা এই জায়গাটা ভীষণ একটা মানে ভুতুরে ভুতুরে ফিল হয় এই জায়গাটা। আর এইখানে কেন্ট বসানো আছে, এই যে আমরা এখান থেকে জল নিয়েছি। আর বেশি ভয় লাগে এই জায়গাটাতে, এই যে সোজা আমার মেয়ে যে হেঁটে যাচ্ছে এই জায়গাটা। আচ্ছা আচ্ছা, আর যাবো না, হয়ে গেছে, আর দেখতে হবে না, আমার এমনিতেই ভয় লাগছে। জল বন্ধ করতে ওরা বলবো। এই জন্যে আমি এই পুরো রিসর্টটার ভিডিওটা করলাম। প্রচুর রুম, কিন্তু 2-1টা ফ্যামিলি আছে। এখন তো সিজন নয়, তো সেই জন্য এরকম। আর বেরোবো না তো? না, ঠিক আছে, থ্যাংক ইউ। সেই জন্য আমি করলাম। এদিকে রিসর্টটা কিন্তু খুব বড়, বিশাল বড়, কিন্তু মানে এখন একটা ফ্যামিলি ঢুকলো, এতক্ষণ কেউ ছিল না। কালকে তো পুরোই আমরা একা ছিলাম, মানে আমরা একা ওই 200 রুমে ছিলাম।
বাকি পুরো ফাঁকা 200। এখন মোটামুটি 209 208 মোটামুটি এসেছে দুটো ফ্যামিলি। আর পুরো কিছু কিছু জায়গায় এমন না মানে দেখতে তো ভয় ভয় টাইপের লাগে। আর যেখানে জল ভরতে গেছিলাম ওই জায়গাটাতে তো পুরো অন্ধকার ছিল, এখন আবার দেখছি লাইটটা জ্বলেছে। আর আমাদের তো গাছ, এই যে এত নিস্তব্ধ না, সত্যিকারের ভয় লাগছে। যাই হোক কিছুটা দেখালাম। আমাদের রাতের খাবার বলা হয়ে গেছে, চলে আসবে। আমাদের গেলে কি বেরোতে হবে ভোর 6টায়, ঘুম থেকে উঠতে হবে 5টায়। কী যে করবো জানি না, দেখা যাক যা হবে হবে। এখন যাচ্ছি খেতে, ভালো ঠান্ডা পড়ে গেছে, উল্টির মতন কাঁপুনি আসছে, এবারে কাঁপুনি আসছে, সত্যি কথা কাঁপুনি আসছে। প্রায় 10টা বাজছে, বাবা খুব ঠান্ডা খুব ঠান্ডা। কালকে এত ঠান্ডা ছিল না, আজকে মারাত্মক ঠান্ডা। মানে হঠাৎ করে যেন ঠান্ডাটা বেড়ে গেল সন্ধ্যের পর থেকে। যখন আপনাদের সাথে কথা বললাম লাস্ট, তখনও ঠান্ডা ছিল না। তো ঠান্ডা ছিল না বলতে এরকম হাড় কাঁপাতে ঠান্ডাটা ছিল না, এখন হঠাৎ করে বেড়ে গেল ঠান্ডাটা। তো যাই হোক আমাদের ট্যুর শেষ হয়ে গেল বন্ধুরা, এবং এটা খুবই ছোট একটি ট্যুর। শুক্র শনি রবি অনায়াসে ট্যুরটা কিন্তু করা যায়। অর্থাৎ শুক্রবার রাতে ট্রেনে উঠে শনিবার সকালে আদ্রা জংশনে নেমে সেখান থেকে গড়পঞ্চকোট, সেখান থেকে পাঞ্চেত আপনারা অনায়াসে আসতে পারেন। ইভেন বরন্তিও ট্যুরটাও কিন্তু করে নিতে পারেন। আর যে খাবারটা আপনারা দেখছেন সেটা কিন্তু অসাধারণ, এবং এইখানে এসে কিন্তু দেশি মুরগির কষা অবশ্যই খাবেন। যে ছেলেটি আমাদেরকে ফুড সাপ্লাই করেছিল তার নাম্বার জানতে যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন, আমি আপনাদেরকে ফোন নাম্বার সহ ডিটেলস দিয়ে দেবো। অবশ্য যুব আবাসে যদি আপনারা থাকেন, যুব আবাসের লোকেরাই আপনাকে ওর নাম্বারটাই দেবে, এটা নো ডাউট। এদের রান্না, এদের পরিষেবার কোনো তুলনাই হয় না, ভীষণ ভালো ভীষণ ভালো, মানে অতুলনীয় যাকে বলে। তো যাই হোক বন্ধুরা, এই ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক শেয়ার এবং অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন।